মধ্যযুগের বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য কিন্তু একটা বিশাল জায়গা নিয়ে আছে। আর সেই মঙ্গল কাব্যের একজন সেরা কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। আজকে আমরা তারই লেখা চণ্ডীমঙ্গলের একটা অংশ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটা নিয়ে আলোচনা করব। চলো এই দারুণ পৌরাণিক কাহিনীর একদম গভীরে ডুব দেওয়া যাক। এই কবিতাটা তোমাদের সিলেবাসের জন্য কিন্তু দারুণ ইম্পর্ট্যান্ট। এর ভেতরে লুকিয়ে আছে দেবী চণ্ডীর ক্ষমতার এক অসাধারণ গল্প। তো চলো দেখে নিই আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনাকে আমরা মোট 4টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব এই কবিতার উৎসটা কি আর এর পেছনের গল্পটাই বা কী। এরপর দেখব কিভাবে সে ভয়ঙ্কর ঝড়টা শুরু হলো, সেই ঝড়ে কি ধ্বংস হলো, আর একদম শেষে দেখব দেবীচণ্ডীর আসল উদ্দেশ্যটা কি ছিল এই সব কিছুর পেছনে। চলো তাহলে আর দেরি না করে একদম প্রথম অংশে চলে যাই। যে কোনো কবিতা ভালো করে বুঝতে গেলে সেটার উৎস আর পেছনের গল্পটা জানা কিন্তু খুব দরকার। কেননা ব্যাকগ্রাউন্ডটা জানা থাকলে কবিতার আসল মানেটা ধরা অনেক সোজা হয়ে যায়। এই যে কবিতাটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা কিন্তু একা একা আসেনি। এটা আসলে একটা বিশাল বড় এপিক কাব্যের একটা ছোট্ট অংশ। সেই কাব্যটার নাম হলো চণ্ডীমঙ্গল। মধ্যযুগে এই ধরনের কাব্য লেখা হতো দেবতাদের গুণগান করার জন্য। আর চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীর অসীম শক্তির কথাই বলা হয়েছে। আচ্ছা, এবার আসা যাক আসল গল্পটাতে। ব্যাপারটা কি হয়েছিল শোনো। কালকেতু নামে একজন ব্যাধ শিকারী ছিলেন। দেবীচণ্ডী তার উপর খুব খুশি হয়ে তাকে আশীর্বাদ করে রাজা বানিয়ে দেন। কালকেতু তখন গুজরাট নামে একটা নতুন শহর তৈরি করেন। কিন্তু মুশকিল হলো সেই শহরে থাকার মতো কোনো লোক ছিল না, কোনো প্রজা ছিল না। তখন তিনি আবার দেবীর কাছে প্রার্থনা করলেন তার রাজ্যকে প্রজায় ভরিয়ে দেওয়ার জন্য। তো দেবীর প্ল্যানটা কি ছিল জানো? বেশ ইন্টারেস্টিং কিন্তু। তিনি ঠিক করলেন যে পাশের রাজ্য কলিঙ্গে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ পাঠাবেন। সেখানকার মানুষ যখন ভয়ে পালাতে শুরু করবে তখন তারা বাধ্য হয়ে কালকেতুর নতুন রাজ্য গুজরাটে আশ্রয় নেবে। আর এভাবেই কালকেতুর ফাঁকা রাজ্যটা লোকারণ্য হয়ে উঠবে। আর দেবীর সেই প্ল্যান মতোই শুরু হলো প্রকৃতির আসল খেলা। এবার আমরা কবিতার একেবারে ভেতরে ঢুকছি, যেখানে সেই ভয়ঙ্কর ঝড়ের বর্ণনা দেওয়া আছে। চলো দেখা যাক দেবীর আদেশে ঠিক কি ঘটেছিল কলিঙ্গ দেশে। ভাবো একবার, কলিঙ্গের আকাশে হঠাৎ করে ঘন কালো মেঘ জমতে শুরু করল। কিছুক্ষণের মধ্যে চারদিক এমন অন্ধকারে ঢেকে গেল যে কলিঙ্গের লোকেরা নিজেদের হাত পাও দেখতে পাচ্ছিল না। মনে হচ্ছিল যেন অমাবস্যার থেকেও গভীর কোনো রাত নেমে এসেছে। কবিতায় বলা হচ্ছে মেঘটা আসছিল ঈশান কোণ থেকে, উত্তর পূর্ব দিক থেকে। এই পয়েন্টটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, মনে রেখো। আর সেই মেঘের গর্জন এতটাই জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীটাই থরথর করে কাঁপছে। এটা ছিল একটা ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। মেঘের গর্জনের পরেই যেটা হলো সেটা হলো বৃষ্টি। আর সে কি বৃষ্টি! কবি এক কথায় বলেছেন মুষলধারে বর্ষে জল, যাকে বলে একেবারে আকাশ ভেঙে বৃষ্টি পড়া। একটানা অঝোর ধারায় জল পড়তে লাগল। এই অবস্থা দেখে কলিঙ্গের সাধারণ মানুষ তো ভয়েই শেষ। তাদের মনে হলো ব্যাস, পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে, প্রলয় এসে গেছে। ওরা তখন আর কিছু না ভেবে ঘরবাড়ি সব ফেলে রেখে যে যেদিকে পারল ছুটতে শুরু করল শুধু প্রাণটা বাঁচানোর জন্য। ঝড়টা শুধু মানুষকে ভয় দেখায়নি, রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছিল। চলো এবার দেখি এই ঝড় বৃষ্টিতে কলিঙ্গ দেশে ঠিক কি ক্ষতি হয়েছিল। দেবীর নির্দেশে প্রকৃতির এই তাণ্ডব সত্যি কল্পনারও বাইরে ছিল। একটানা বৃষ্টির দাপটে অবস্থা এমন হলো যে কোনটা জমি আর কোনটা নদী তার চেনাই যাচ্ছে না, সব একাকার। রাস্তাঘাট মাঠঘাট সব জলের নিচে, চারদিকে শুধু জল থই থই করছে। ছবিটা একবার কল্পনা করার চেষ্টা করো। মাঠের পর মাঠ, ফসল সব নষ্ট, সাপের গর্তে জল ঢুকে গেছে, তাই তারা সব বেরিয়ে এসে জলে ভাসছে। নদীর ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে আছড়ে পড়ছে, আর মানুষের বাড়িঘর সেগুলো তো মনে হচ্ছে যেন কাগজের তৈরি, ঝড়ের দাপটে হুড়মুড় করে ভেঙে পড়ছে। আকাশে এত ঘন কালো মেঘ যে দিন কখন হচ্ছে আর রাত কখন নামছে তার কোনো হিসেবই নেই। সূর্য যে আছে সেটাই যেন মানুষ ভুলে গেছে। মনে হচ্ছিল যেন একটা আনএন্ডিং রাত নেমে এসেছে কলিঙ্গ দেশে। আর এই ভয়ঙ্কর অবস্থা একদিন বা দুদিন নয়,
চলেছিল টানা 7 দিন ধরে। ভাবা যায় একটানা 7 দিন ধরে এই ঝড় বৃষ্টি আর বজ্রপাত। কলিঙ্গের মানুষের কাছে এটা একটা দুঃস্বপ্নের মতো ছিল। শুধু ঝড় বৃষ্টি নয়, তার সাথে পড়ছিল শিল। আর কবি এখানে কি দারুণ একটা তুলনা করেছেন দেখো, বলছেন ভাদ্র মাসে যেন পাকা তাল পড়ার মতো শিল। মানে শিলগুলো ছিল পাকা তালের মতো বড় বড়, আর সেগুলো যখন মাটিতে পড়ছিল তখন পাকা তালের মতোই ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। এই তুলনাটা শিলের আকার আর তার আঘাতের জোর দুটোই বুঝিয়ে দিচ্ছে। তো আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা বোঝার চেষ্টা করব যে এত সব কাণ্ডের পেছনে দেবী চণ্ডীর আসল উদ্দেশ্যটা কী ছিল। কেন তিনি কলিঙ্গের নিরীহ মানুষদের ওপর এমন একটা বিপর্যয় নামিয়ে আনলেন। প্রথমেই যে কথাটা একদম পরিষ্কার করে মাথায় রাখতে হবে তা হল, এটা কিন্তু কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ছিল না। যা কিছু ঘটছিল সবটাই হচ্ছিল দেবী চণ্ডীর নির্দেশে। তিনিই ছিলেন এর পেছনের মূল চালিকা শক্তি। এই পুরো ঘটনাটা থেকে কবি আসলে কয়েকটা জিনিস আমাদের বোঝাতে চাইছেন। ১. দেবীর শক্তি অসীম, মানে অসীম, তাকে হারানো অসম্ভব। ২. দেবতাকে না মানলে তার ফল খুব খারাপ হতে পারে। আর ৩. এটা ছিল পৃথিবীতে নিজের পাওয়ার বা মহিমা দেখানোর একটা উপায়।